উদ্বোধন করবেন তিনি। এবারে কিছুদিন আগে উনি এরকম একটা আভাস দিয়েছিলেন যে ভবানীপুর থেকে লড়বেন বা ইত্যাদি। এবারে কার আরে যার পয়সা আছে সে কোথায় কার বাড়ি ভাড়া নেবে না গ্যারেজ ভাড়া নেবে সে তার ব্যাপার। এবার সেখানে লোক কোথায় পাবে, কোন জেলা থেকে ভাড়া করে লোক আনবে, সেগুলো তাদের ব্যাপার। এইটুকু বলছি, এসব সস্তা নাটক করে কিছু হবে না। ভবানীপুর কেন্দ্রের দিকে তাকালে চোখটি ঝলসে যাবে। ভবানীপুর কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আবার মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন, জিতবেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হবেন। এখন ওই মমতা ব্যানার্জি বা ভবানীপুরের সঙ্গে নাম জড়ালে খানিকটা ফোকটে প্রচার পাওয়া যায়। এবার কারোর পয়সা বেশি হয়েছে সে ওখানে একটা ঘর ভাড়া নেবে, পয়সা বেশি হয়েছে সে ওখানে একটা গ্যারেজ ভাড়া নেবে, তো সে তাদের ব্যাপার কে কি ভাড়া নেবে। বলছি যে শহরের মধ্যে এবার প্রকাশ্য রাস্তায় একজন আরেকজনের চোখ উপড়ে নিচ্ছে। দমদমে ৩ নম্বর ওয়ার্ডে এবার বলে নয়, ওটা যুগে যুগে দুটো লোক মারামারি করলে কারোর কোনো আঘাত লাগে, সেগুলো খারাপ জিনিস। ফলে এরম নয় যে জীবনে প্রথমবার কোথাও কারোর সঙ্গে রাস্তায় লোকের মারামারি হচ্ছে। এটা যদি হঠাৎ কেউ বলে যে এই প্রথম বাংলায় রাস্তায় কারোর সঙ্গে কারোর মারামারি হয়েছে, তাহলে এটা অত্যন্ত হাস্যকর। চোখ উপড়ে নেওয়ার মতো। আরে মারামারি হয়েছে, অতীতেও হয়েছে, চোখে আঘাত হয়নি লোকে। দুটো লোক যদি মারামারি করে, কে কাকে মারবে তাদের ব্যক্তিগত বিষয়, এগুলো করা উচিত না। আমরা সবাই বলতে পারি করা উচিত না, কিন্তু যদি দুটো লোক মারামারি করে, কে কাকে আঘাত করেছে তারা দেখবে, তো করা তো উচিত হয়নি, তো খারাপ ঘটনা। তো এই তো মানে সর্বত্র সর্বযুগে দুজন লোক একটা মারামারি করে ফেলেছে, তা নিয়ে রাজনীতিটা আসছে কোথায়? রাজনীতির কি মন্তব্যই বা করবে? বুতুনি ভোটার নিয়ে যে অভিযান চলছে তাতে একদিকে দেখা যাচ্ছে যেমন প্রচুর বাইরের ভোটার, আবার জীবিত ভোটার মৃত। এবং খোদ শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করছেন তার এলাকাতে, তার বিধানসভা একটা ভোটার লিস্ট নিয়ে ভয়ঙ্কর চক্রান্ত কেন্দ্র করেছে, যেটা মমতা ব্যানার্জি ফাঁস করে দিয়েছেন, যেটা মহারাষ্ট্র বা দিল্লিতে কেউ ধরতে পারেনি। বিজেপির এসব খেলা কিন্তু বাংলায় মমতা ব্যানার্জি ধরেছেন। একদম পরিষ্কার ভোটার লিস্ট, অরিজিনাল বাংলার ভোটার যাদের কাছে বিজেপি প্রত্যাখ্যাত, সেই সব নাম বাদ দিয়ে অন্য রাজ্যের ভোটারদের নাম এনে বাংলার ভোটার লিস্টে অনলাইন কেলেঙ্কারি করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন। এই মমতা বন্দ্যোপাধ্যায় চাপ দেওয়ার পর, স্ক্রুটিনি শুরু হওয়ার পর কেন্দ্রের নির্বাচন কমিশন যে একটা বিবৃতি দিয়েছে, তাতে কিন্তু কি করে এই কেলেঙ্কারিটা হলো তার কোনো সদুত্তর নেই, তার কোনো ব্যাখ্যা নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এটি নজরে আনার পর এই স্ক্রুটিনি হচ্ছে গোটা বাংলায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি বাড়িতে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা যাচ্ছেন, স্ক্রুটিনি চলছে এবং ধরা পড়ছে একটা দ্বিমুখী খেলা। অরিজিনাল ভোটার যেখানে যেখানে বিজেপি হারছে সেই সব জায়গায় ভোটারদের নাম কেটে দেয়া আর বাইরের লোকের নাম এনে ঢুকিয়ে দেয়। এই চক্রান্ত ধরা পড়ে গেছে, এই চক্রান্ত বাংলায় চলবে না। বিজেপির অভিযোগ যে তৃণমূল যে ভোটার তালিকা নিয়ে এত দৌড়ঝাঁপ করছে, এটা হচ্ছে হিন্দু ভোট বাদ দিয়ে দেওয়া। অবাস্তব কথাবার্তা। হিন্দু ভোট মানেটা কি? তৃণমূল কংগ্রেস একটা দল হিন্দুর ভোট পায়, তৃণমূল কংগ্রেস একটা দল মুসলমানের ভোট পায়, তৃণমূল কংগ্রেস একটা দল খ্রিস্টানের ভোট পায়, সমস্ত ধর্মের ভোট পায়, কারণ তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সম্মান করে। তো সুতরাং বিজেপি এখন কোনো বক্তব্য নেই, তারা আগে কৈফিয়ত দিক কেন অন্য রাজ্যের ভোটার বাংলার ভোটার লিস্টে ঢোকানো হলো, কেন কেন্দ্রের নির্বাচন কমিশন অন্য রাজ্যের ভোটারকে বাংলার ভোটার লিস্টে ঢোকালো, এর জবাব আগে বিজেপি দিক। মমতা বন্দ্যোপাধ্যায় এই এত বড় কেলেঙ্কারিটা সামনে এনে দিয়েছেন। ফলে আজকে বিজেপি সাংবাদিকদের কি বলছে, ধরা পড়ে গেছে, তাই এখন নানা ধরনের বিকৃত প্রচার করতে হচ্ছে। এই যে যাদবপুর কাণ্ড নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি একাধিক প্রশ্ন তুলেছেন। এফআইআর নিয়ে তার বক্তব্য হচ্ছে এক পক্ষের অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর দেওয়া হয়েছে, ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর করার নির্দেশ দিলেন। দেখুন, আদালত যদি কোনো নির্দেশ দেন তার উপর তো আমরা কিছু বলতে পারি না, কিন্তু সকলে দেখেছেন, চোখের ওপর দেখেছেন, পুলিশের কাছে অভিযোগ জমা পড়লে সেটা খতিয়ে দেখে নিশ্চয়ই এফআইআর হবে। এখন কোর্ট বলেছে হবে, তার উপর তো আইনের কোনো আমরা
হস্তক্ষেপ করছি না বা কোর্টের বিষয়, কিন্তু আপনি একটা সম্মেলন করবেন, আপনি আপনার প্রোগ্রামে গেছেন, আপনার সমর্থকরা সেখানে রয়েছে, অন্য লোকরা এসে হামলা করলো, এখন তাদের কথা, তারা ওখানে গেল কেন, তারা হামলা করলো কেন, এটা তো বেসিক প্রশ্ন। তারপরেরটা তো তার পরের জায়গায় আসছে। ওয়েব কুপার সম্মেলন গেছেন ব্রাত্য বোস, ঘোষিত প্রোগ্রাম, যারা সেখানে হামলা করতে এসেছে দোষটা তো তাদের, তারা গন্ডগোল করে, তারাই ভিকটিম কার্ড খেলছে, তারাই নাটক করছে, তারাই কোর্টে গিয়ে কাঁদছে, কি করে হতে পারে? তো সুতরাং নিশ্চিতভাবে যাদের দায়িত্ব জবাব দেওয়ার, প্রশাসন বা আইনের দিকে আমাদের যে প্রতিনিধিরা আছেন, তারা যথাযোগ্য পদক্ষেপ নেবেন। ছাত্রদের আন্দোলন নিয়ে বিচারপতির একটা বক্তব্য যে প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন আমাদের এখানে অবস্থা না হয়, সেটা তো অত্যন্ত উদ্বেগজনক। ঠিকই বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের, সেখান থেকেও তো এখন দেখা যাচ্ছে যাদবপুরকে সমর্থন করে একটি যাদবপুরের ওই বিশৃঙ্খলাকারীদের দেশবিরোধী যে শক্তি ওখানে কাজ করছে, ভারতের জাতীয় পতাকা খুলে নিচ্ছে ইত্যাদি ইত্যাদি, বা যাদের ওই সোশ্যাল মিডিয়ার পোস্টে এইটুকু বোঝা যাচ্ছে যে ভারতের স্বাধীন ভারত এবং ভারত রাষ্ট্রের উপর তাদের আস্থা নেই, তো সেই শক্তিকে সমর্থন করছে বাংলাদেশের লোকজন। তার প্রেস রিলিজ আসছে, সত্যি মিথ্যা আমরা চেক করছি। তো আদালতের এই পয়েন্টটাকে তো নিশ্চিতভাবে সবার গুরুত্ব দেওয়া উচিত। এই অ্যানার্কির মানেটা কি? একটি সংগঠন সম্মেলন ডেকেছে, শিক্ষামন্ত্রী যাচ্ছেন, একটা ঘোষিত প্রোগ্রাম একটা জায়গায় হচ্ছে, সেইখানে দল মিলে গিয়ে যদি হামলা করা হয়, সেইখানে যদি অরাজকতা হয়, সেখানে যদি শিক্ষামন্ত্রীকে খুন করার চেষ্টা হয়, সেখানে যদি শিক্ষামন্ত্রীকে জখম করার চেষ্টা হয়, শিক্ষামন্ত্রীর গাড়ির উপর হামলা হয়, এই অরাজকতা কেন, মানে কিসের জন্য? তো সেখানে নিশ্চয়ই তাহলে এই অংশগুলো, এইসব ক্রিয়াকলাপে আদালতের কোথাও মনে হয়েছে যে প্রতিবেশী রাষ্ট্রের যে উচ্ছৃঙ্খলতা, হামলা কালচার, সেটা এখানকার কারুর মধ্যে দেখা যাচ্ছে, সেই জন্যই এই কথাটা বলেছেন। বিচারপতির আরো পর্যবেক্ষণ যে গোয়েন্দা পুলিশের ব্যর্থতা ছিল বলে তার মনে হচ্ছে, সেটা পুলিশ ব্যাখ্যা দেবে। এখানে রাজ্য সরকার কখনো চায় না শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ঢুকুক বা পুলিশের কোনো অপারেশন থাকুক। সেই জায়গায় এই সৌজন্যকে যদি কেউ অপব্যবহার করে থাকে, তো তাহলে সেটা তাদের ব্যাপার। বাকিটা আইনের চোখে যা বিচারপতি মহামান্য বলেছেন, নিশ্চয়ই সরকার পক্ষ থেকে তাদের বক্তব্য জানাবেন। এখানে আমাদের রাজনৈতিক কোনো বক্তব্য নেই, আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে ঘোষিত ওয়েব কুপার সম্মেলন, ঘোষিত প্রোগ্রাম শিক্ষামন্ত্রীর, সেখানে তারা ঢুকে এসে, তার মধ্যে আবার অনেক বহিরাগত, তারা হামলা করেছে। ঘটনাটা হচ্ছে এটা, ফলে হামলাটা করাটাই হচ্ছে গুন্ডামি। তারপরে ভিকটিম কার্ড খেলে নাকি কান্না, মাওদের সঙ্গে সিপিএম হাত মিলিয়ে আছে, মাওদের সঙ্গে সিপিএম হাত মিলিয়ে আছে, দেশ বিরোধী ভাবনা যাদের সঙ্গে, তাদের সঙ্গে হাত মিলিয়ে আছে সিপিএম। যারা বুদ্ধবাবুকে কুৎসিত ভাষায় কুকুর টুকুর বলে পোস্ট করেছে, তাদের সঙ্গে গিয়ে মাখামাখি করছে মোহাম্মদ সেলিম ছবি তুলতে যাওয়ার জন্য। ফলে এগুলো তো সব অরাজক শক্তিগুলো গোলমাল করার জন্য হাত মেলাচ্ছে। সেই কারণেই কোর্ট এই অবজারভেশন দিয়েছেন। যাদবপুরে যার অভিযোগের ভিত্তিতে এফআইআরটা করা হয়েছে, সেই অভিযোগকারীর কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে, ঠিকানায় কি প্রতিষ্ঠা পাওয়া যাচ্ছে? বলতে পারবো না, এটা পুলিশ প্রশাসনের বিষয়। আমি একেবারেই যাদবপুরের ভেতরের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করবো না, আমাদের ছাত্র শাখা বা তারা এটা বলতে পারবে। এবং আমরা ওভারঅল বিরোধী দলের সব নেতারা যে কুৎসিত পলিটিক্সটা করছে, আমরা তৃণমূল কংগ্রেস বলছি এটাকে কিছু ছেলে মেয়েকে বিপথে চালিত করে, কিছু অতৃপ্ত আত্মা যারা রাজনীতিতে তৃণমূলের সঙ্গে টেক্কা দিতে পারে না, হারাতে পারে না, তারা বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো জায়গায় গন্ডগোল করার চেষ্টা করছে। বলছি যে রাজ্যপালের দায়ের করা মানহানির মামলায় মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসেবে সঞ্জয় ঘোষকে অপসারণ করে সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মূলত রক্সান মণ্ডলকে নিয়োগ করা হলো, তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়োজিত। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, এটা হাইকোর্টের বিষয়। হাইকোর্টে মাননীয় মুখ্যমন্ত্রী, 2 বিধায়ক এবং আমার বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যপাল। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে কে লড়বেন, এটা সম্পূর্ণ তাঁর ব্যাপার, তাঁদের ব্যাপার।
মানে এখানে আমার মন্তব্য করার কোনো এখতিয়ারই নেই। আমি এই মামলাটায়, যেহেতু আমার বিরুদ্ধেও এই মামলাটা রাজ্যপাল করেছেন, তাই আমি ওই মামলা লড়ছি। বাকি কে কার হয়ে লড়ছেন এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আসতে পারেন। দিল্লির এই সমস্ত পরিযায়ী নেতারা হচ্ছে তৃণমূলের লক্ষ্মী। এগুলো যত যাতায়াত করে তত তৃণমূলের জয়ের ব্যবধান বাড়ে। এই বিজেপির পরিযায়ী নেতারা একটু ভোট 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 গন্ধ এলেই এই যে তাদের যে ডেলি প্যাসেঞ্জারই বাড়ে, তো এরা যত আসবে এরা তৃণমূলের কাছে লক্ষ্মী। তার কারণ এরা আসা মানে বিজেপির ভোট কমে, সিট কমে। 21 সালে ডেলি প্যাসেঞ্জারি, 24 সালে ডেলি প্যাসেঞ্জারি, তো কি হয়েছে? ফলে এদের দেখলে আমাদের মানুষকে বোঝাতে সুবিধা হয় যে এরা হচ্ছে বাংলার বিরোধী, বাংলার অর্থনীতিকে ভেঙে দিতে চায়, মানুষকে বঞ্চিত করতে চায়, প্রাপ্য দেয় না, বাংলার সংস্কৃতিকে অপমান করে এই লোকগুলো। ফলে তারা যত আসে তত তৃণমূলের সুবিধা। বলছি, সুকান্ত মজুমদার তিনি একটা কথা বলছেন, একটু প্রশ্নটা একটু বড় জানছি। তৃণমূল সরকার কেন্দ্রীয় ওবিসিদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে তৃণমূল সরকার কেন্দ্রীয় ওবিসিদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে সুবিধা দেওয়ার জন্য জাতিভিত্তিক সমীক্ষা চালিয়েছে, যার ফলে 88.49% মুসলিম সম্প্রদায়ভুক্ত প্রকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উপেক্ষা করে সরাসরি ভোট ব্যাংক রাজনীতি। বিকৃত, ভিত্তিহীন ব্যাখ্যা, মানুষের কাছে ঠেক না পেয়ে তৃণমূল কংগ্রেসের উপর দোষ দেওয়ার জন্য সম্পূর্ণ বিকৃত মানসিকতা, ভেদাভেদের মানসিকতা নিয়ে এই ধরনের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যারা সুপারিশের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন এবং যারা সুপারিশ করেছেন 132 জনের একটা তালিকা সিবিআই তৈরি করেছে এবং সিবিআই সূত্রে খবর দিয়ে এদের একে একে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা। তদন্তের ব্যাপার আমাদের বিষয়। এখানে আমরা কোনো রাজনৈতিক মন্তব্যই করব না। যদি কোনোভাবে কেউ কোনো অনিয়ম করে থাকেন এবং সেটা যদি চিহ্নিত হয় এবং সেটা যদি তদন্তকারী এজেন্সি নিরপেক্ষভাবে, আমরা বারবার জোর দিই যেটা কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষ নয়, তো নিরপেক্ষভাবে যদি তারা তদন্তের কাজ করে আমরা এখানে কোনো মন্তব্যই করতে যাব। নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতা অরুণ হাজরা, তার নাম আছে এবং চার্জশিট তার নামে পেশ হয়েছে এবং তাতে বলা হচ্ছে যে নিজের হাতে তিনি একটা চুক্তিপত্র করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে, যেখানে তিনি 78 কোটি টাকা তাকে দিয়েছেন এবং এর মধ্যে 45 কোটি টাকার কাজ করে ফেরত দিয়েছেন সুজয় কৃষ্ণ। চার্জশিটে এটা লেখা হচ্ছে। এটা আমি একেবারেই বলতে পারবো না, কারণ কোনো এজেন্সি সে কি চার্জশিট দিয়েছে, যার বিরুদ্ধে দিয়েছে তিনি এবং তার আইনজীবীরা বলতে পারবেন। এটার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই। ফলে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। যে বিষয়টা জানি না, আইনের বিষয়, কোর্টের বিষয়, সিবিআই কারোর বিরুদ্ধে একটা দিয়েছে চার্জশিট, তাতে কি লেখা আছে বিস্তারিত তাও জানি না। ফলে যার বিরুদ্ধে অভিযোগ তিনি বা তার আইনজীবীরা এর উত্তর দেবেন। সেখানে কোনো রাজনৈতিক অসঙ্গতি থাকলে পরে মন্তব্যের অবকাশ থাকে, এই মুহূর্তে কোনো মন্তব্যের অবকাশ নেই। পানাগড় কাণ্ডের উপযুক্ত তদন্ত আদালতের দ্বারস্থ হলো সুতন্দ্রা। যেতে পারেন, 100 বার যেতে পারেন, এবং পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে। পরিষ্কার সত্য উঠে এসছে যে এর মধ্যে কোনো ইফটিজিং, পানাগড়ের ঘটনায় কোনো ইফটিজিং, মহিলাকে নির্যাতন এরকম কোনো ব্যাপার নেই। বরং মহিলার গাড়িটাই চেস করছিল অন্য গাড়িতে, দুটো গাড়ির যেরকম একটা রাস্তায় দুর্ভাগ্যজনক যে রেষারেষির বিষয়টা হয়ে যায়, তার সেই রেষারেষিতেই তারপর একটি গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কারোর যদি তার কন্যা হারিয়েছে, ফলে তিনি যদি যেতে চান কোর্টে, সেটা তার ব্যাপার। যাদবপুর কাণ্ডে সৌগত রায় একটা মন্তব্য করছেন যে পুলিশ কেন রাজপুরুষকে বাঁচাতে পারল না জানি না, এবং সেই সঙ্গে তিনি এটাও বলছেন যে বামেদের যদি মানে তৃণমূল যদি সত্যি রাস্তায় নামে তাহলে একটা এসএফআই অফিসের মানে সমস্ত বন্ধ হয়ে যাবে, তারা পড়ে যাবে। কোনো মন্তব্য। বলছি যে এটা একটা অন্য বিষয়, ড্রাগ কন্ট্রোল আমি ব্যাপারটা বুঝি কোথায়
লোকাল স্থানীয় পুলিশ প্রশাসন দেখছে, কোথাও কোনো যদি অভিযোগের কোনো সারবত্তা থাকে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। মালদায় সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ নিয়ে অনেকদিন ধরে একটা চর্চা চলছে। এবার মালদা পুরসভার যে মালদার যে ইংরেজবাজার পুরসভা, তারা হঠাৎ করে দেখছে যে একটা প্রচুর জনবিস্ফোরণ ওই ইংরেজবাজার শহরে হয়েছে। হঠাৎ করে এত লোক বাইরে থেকে কোথায় এলো? এটা দেখছে, এটা তো প্রশাসন দেখছে, খতিয়ে দেখছে, প্রশাসন দেখছে। দুম করে একটা সরলীকৃত উপসংহারে পৌঁছে কোনো মন্তব্য করা তো উচিত নয়, ওটা দেখছে। তবে যদি সীমান্তকে ইঙ্গিত করে কোনো অভিযোগ হয়, সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, বিএসএফ এর। মানে সীমান্ত নিয়ে কেউ কোনো অভিযোগ করলে তার কৈফিয়ত কিন্তু কেন্দ্রীয় সরকারকে দিতে হবে।